ভোরের আলো ফুটেনি তখনও, চারপাশ তমসাচ্ছন্ন। আদনান ইলমাকে মেসেজ পাঠায়, কিও প্রেমিক নারী ঘুম ভাঙেনি? অ্যালার্মের আওয়াজে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে ইলমা, চোখ মুখ ধুয়ে বসেছিল সবে, তখনই আদনানের মেসেজ আসে। ইলমা সিন করে কিছুক্ষণ রেখে দেয়, পরক্ষণে রিপ্লাই করে, এখন বেরোবো? আদনান ঘড়িতে সময় দেখে 4:45। এখন রওনা হলে যেতে 10 মিনিট, আসতে 10 মিনিট, 5:20 বেজে যাবে। কেউ টের পর আগে চলে আসতে হবে, সেজন্য ইলমাকে সাবধানে বেরোতে বলে আদনান। নিজেও বাইকের চাবি নিয়ে রুম লক করে বাইরে আসে। তখন ইলমাও রুম থেকে বেরিয়েছিল। পুরো লিভিং রুমে হলুদ রঙের ডিম লাইট জ্বলছে। আদনানের অবয়ব দেখে ইলমা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। দুজনাই মেন দরজার দিকে এগিয়ে যায়। এক্সট্রা চাবি থাকায় বেশি সমস্যা হয়নি। দুজনে বাইরে এসে তালা লাগিয়ে দেয়। আকাশে অন্ধকার কিছুটা কেটে এসেছে, কিছুক্ষণ পর ভোরের আলো ফুটবে। আদনান বাইক বের করে গার্ডেনে আসে। ইলমার দিকে তাকাতে দেখে চোখে মুখে এখনো ঘুমের রেশ। আদনান ইলমাকে একবার পরখ করে, সুতির থ্রি পিসের সাথে মাথায় ঘোমটা টানা, চোখে মুখে ঘুমু ঘুমু ভাব। দেখেই আদনান মুচকি হাসে। বাইক স্টার্ট দিয়ে এগুতে ইলমা চেঁচিয়ে বলে। আদনান গেটের বাইরে এসে বাইক থামায়। ইলমা দ্রুত পায়ে হেঁটে বাইরে আসে। আদনান ইলমাকে দেখে বলে, প্রেমিক নারী, একটা রিক্সা নিয়ে আমাকে ফলো কর। আদনানের কথা ইলমার রাগ হয়, ঝাঁঝালো কণ্ঠে বলে, ন্যূনতম জ্ঞান থাকলে এই কথা বলতে না। এই অন্ধকারে কি তোমার শ্বশুর আমার জন্য রিক্সা নিয়ে আসবে? যাবো না আমি, দরজার চাবি দাও। আমার বাইকে মেয়ে মানুষ নেই না, তোর জন্য রুলস ব্রেকআপ করতে পারবো না। চাবি দাও। হাত পেতে কথাটা বলে ইলমা, কণ্ঠস্বরে তেজ সুস্পষ্ট। আদনান এক নজর ইলমার রাগী মুখটার দিকে তাকায়, পরক্ষণেই বলে, ওঠে বস। যাবো না। এত তেজ কেন তোর? দেখ, তোর সাথে ঝগড়া করতে 10 মিনিট ওভার। ধরা পড়লে তোর বাপ যাতে আমাকে কিছু না বলে, তার মেয়ের ইচ্ছা পূরণ করতে গিয়ে সকালে ঘুম স্যাক্রিফাইস করে এসেছি। ইলমা আদনানের পেছনে উঠে বসে, বিড়বিড় করে বলে, মাতাল। আদনান বাইক স্টার্ট দিতে দিতে বলে, প্রেমিক নারী, সুন্দরভাবে ধরে বসবি। বাইক টান দিলে আবার রাস্তায় না পড়ে যাস। এই মাতাল, বেশি জোরে বাইক চালাবি না তো তোর মাথার চুল সব টেনে ছিঁড়বে একদম। আদনান মিডিয়াম স্পিডে বাইক চালায়, যাতে ইলমার অসুবিধা না হয়। দুজন অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে। শেষ রাতের শীতল হাওয়া ইলমার চোখে মুখে এসে উপচে পড়ছে। মুহূর্তে মুহূর্তে কেঁপে উঠছে ইলমা। ঠান্ডা এখনও যায়নি, তার উপর বাইকে বসলে যেই বাতাস চোখে মুখে আসে, না জানি ঠান্ডায় লেগে যায়। এসব চিন্তা করেও ইলমার প্রাণ ভরে শ্বাস নেয়। এই সকালের সূচনার ঘ্রাণ এত মিষ্টি কেন? ইলমার এক হাত আদনানের কাঁধে, কিছুক্ষণ পরপর সেটার বাঁধন হালকা হয়। ভয় পেলে আবারও জোরে চেপে ধরে ইলমা। মিনিট 10-এর মাঝেই তারা পৌঁছায় অর্ধকৃতির দালানের সামনে। ইলমা বাইক থেকে নেমে চারপাশে চোখ বুলায়। বাড়িটার দিকে নজর যেতে একরাশ ভালো লাগা কাজ করে। আদনান বাইকের সামনে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে সেটা টানছে, যার গন্ধ ইলমার নাকে ঠেকতে ইলমা কেসে ওঠে। আদনান সিগারেট লম্বা টান দিয়ে ধোঁয়াগুলো শূন্যে ছেড়ে দেয়। ইলমা নাকে কাপড় দিয়ে এগিয়ে এসে বলে, সকালবেলা এসব ছাইপাশ না খেলে হয় না, সরাও এটা, নইলে বমি করে দেব। আদনান সেসবে ভ্রুক্ষেপ করে না, নিজের মতো করে সিগারেট টানতে থাকে। ইলমা কানের কাছে চেঁচিয়ে বলে, কথা কানে জানি, সিগারেট ফেলো আর কখনো এসব মুখে তুলবে না। আদনান বিরক্ত হয়ে অর্ধেক টানা সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষিয়ে নেয়। চকিত তাকায় ইলমার দিকে, মৃদু হেসে বলে, আমি সিগারেট খেলে তোর কি সমস্যা? এসব খেয়ে লাভ কি? নিজের ক্ষতি আর টাকা নষ্ট ছাড়া আর কি? এত লাভ করে কি করব? বেশি দিন বাঁচবে, এখন সবকিছু হেলাফেলা মনে হয়, সেজন্য নিজের ক্ষতি নিজেই করছো। একটা সময় দেখবে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হবে, তখন ভাববে সিগারেট একটু কম করে খেলে হয়তো আর একটু আয়ুকাল বেঁচে থাকতো। আরে প্রেমিক নারী ভালো জ্ঞান দিতে পারে দেখি। শোন মেলিসা, তোর জ্ঞান তোর কাছে রাখ, এসব জ্ঞান আদনান মাথা রাখে না। ইলমা জবাব দেয় না। আদনান দুহাত বুকে গুজে ইলমাকে দেখছে। ইলমা হেঁটে হেঁটে বিল্ডিংয়ের চারিপাশ দেখছে। প্রকৃতি তখনও শীতল, চারিদিকে আজান পড়ছে। ইলমা এগিয়ে এসে আদনানের পাশে দাঁড়ায়। হুট করে ইলমা বলে বসে, আশেপাশে মসজিদ আছে? জানি না। সত্যিই নেই? মসজিদ দিয়ে কি করবি? নামাজ পড়বো। বাড়ি গিয়ে পড়িস, দেরি করতে পারবো না। পারবো না। না, তুমিও নামাজ পড়বে মসজিদে। কয় বছর হলো সেজদা দাও না? সেটা তো জানতে হবে না। সৃষ্টিকর্তা মানো তো? আদনান নিশ্চুপ। ইলমা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। চারিপাশে আজানের ধ্বনি কানে বাজছে। ইলমা আদনানের চোখের দিকে তাকায়। আদনান অন্যমনস্ক, কারো মাঝে বাসায় ফেরা তারা নেই। যেন এই জায়গায় এই সময়টা থেমে যাক, আরও কিছুক্ষণ সুন্দর মিষ্টি শীতল সকাল উপভোগ করা যাক। আকস্মিক ইলমা বিশেষ আবদার করে বসে, যেটা মানা আদনানের পক্ষে অসম্ভব কিছু। তবুও ইলমা সাহস করে বলে, আজকে মসজিদে নামাজ পড়তে যাবে প্লিজ? তোর কথা আমি কেন শুনবো? আদনানের কথা ইলমা খানিক ভেবে জবাব দেয়, না শুনলেও সমস্যা নেই, মর্জি তোমার, অনুরোধটুকু আমার। আদনান কথা বলে না, সোজা বাইকে উঠে বসে। ইলমাকে বলে, বাড়ি আর দেখবি? না।
বাইকে উঠে বস। ইলমা মাথা নাড়ায় আদনানের পেছনে বসে। তখন আদনান ইলমাকে বলে। ইলমা মাথা নাড়ায়। আদনান বুঝতে পারছে না কেমন ঠান্ডা পড়ছে, কারণ তার পরনে জ্যাকেট আছে। ইলমা আদনানের কাঁধে হাত রেখে বলে, বাইক স্টার্ট দাও। এখন কিন্তু জোরে চালাবো বাইক, বাতাসে জ্বর চলে আসবে। আরে আসবে না। আদনান ইলমাকে ধমকে বলে। এই চুপ, তুই বড় না আমি বড়? তুমি তাহলে? বয়সে বড় তুমি, কিন্তু বুদ্ধিতে বলদ একটা। প্রেমিক নারী, মুখ সামলে কথা বলবি। পারবো না। সবই ছেলেফিরে রাখার পার্শ্ব প্রতিক্রিয়া। এবার ইলমা আদনানের মাথার চুল টেনে ধরে। আদনান ইলমার হাতের মুঠো থেকে নিজের চুল ছাড়িয়ে নিতে নিতে বলে, দেখ কত অধপতন তোর, সাহস বেশি হয়ে গেছে না? কথা কথা খোঁচা মারবি না। তুই তুই করবি না। ইলমা চুপ। আদনান কথা না বাড়িয়ে গায়ের জ্যাকেট খুলে ইলমাকে দেয়। ইলমা বিরক্ত হয়ে সেটা গায়ে জড়িয়ে নেয়। এক হাত আদনানের কাঁধ ধরে রেখেছে। আদনান বাইকের লুকিং গ্লাসে এক নজর ইলমাকে দেখে ঠোঁট কামড়ে হাসে। পরক্ষণে বাইক স্টার্ট দেয়। ভাবছে তার 5 বছরের রুলস আজকে ভেঙে গুড়িয়ে দিল। শেষমেশ মেয়ে মানুষ বাইকের পেছনে বসালো। আদনান নিজের অধঃপতনের কথা ভেবে মৃদু হাসে। অথচ তার দীর্ঘশ্বাস ফেলার কথা ছিল। কিছু কিছু সঙ্গ ভালো কিছু বয়ে আনে, আবার কিছু কিছু সঙ্গ সর্বনাশ ডেকে আনে, যেমনটা আদনান এবং ইলমার ক্ষেত্রে। এই দুজনের সঙ্গ দুজনের জন্য বিপরীত কিছু। আদনানের ক্ষেত্রে সেটা ভালো কিছু বয়ে আনলেও ইলমার ক্ষেত্রে সর্বনাশ বই কি কিছুই না। আদনান সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে, মনকে মানায় তার জীবনে একটা সুন্দর সকালের সূচনা হবে আজ, একজন শুদ্ধ এবং পবিত্র নারীর হাত ধরে। এটা আশীর্বাদ ছাড়া আর কি। আদনানের মাঝে আলাদা ভালো লাগা কাজ করছে। এই শুদ্ধ এবং পবিত্র নারীর সঙ্গটা জীবনের শেষ পর্যন্ত থাকলে খুব কি ক্ষতি হবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আদনানের কথিত পবিত্র নারী তার সাধ্যের বাইরে। ইলমা পুনরায় সকালের ঠান্ডা হাওয়া গায়ে মাখে। শরীর মন দুটোই যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। আদনান বাইক এনে থামা একটা মসজিদের সামনে। দোতলা বিশিষ্ট মসজিদ। নিচের তলায় ছেলেরা নামাজ পড়ে, উপরে মহিলাদের জন্য। মসজিদ গেটের সামনে বাইক থামিয়ে ইলমাকে নামতে বলে। ইলমা আদনানের কথা অনুযায়ী বাইক থেকে নামে। কোনো কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। এটা সত্যিই আদনান ইলমার কথা রেখেছে। ইলমার চোখে মুখে মুগ্ধতার রেশ। আদনান কিছুটা আর চোখে ইলমাকে পরখ করে নেয়। পরক্ষণে তারা দিয়ে বলে, যা, আমাদের সময় চলে যাবে। তুমি পড়বে না? আদনান চুপ। ইলমা পুনরায় বলে, নামাজ পড়ে দেখো, শান্তি লাগবে, মনটা হালকা হয়ে যাবে। যা, তোর মন হালকা করে আয়, আমায় নিয়ে ভাবতে হবে না। ইলমা হতাশ হয়। আদনান এত সহজে হার মানবে না, খারাপ পথ থেকে এত সহজে ফিরবে না। কিন্তু ইলমা জোর করার অধিকার নেই। শুধু মনে মনে একটাই প্রার্থনা, বিশেষ কেউ আসুক আদনানের জীবনে, যে তাকে সঠিক পথে আনবে, যার কথা আদনান একটু হলেও শুনবে। আদনানের ভালোর জন্য সেই বিশেষ মানুষটার আশা খুবই প্রয়োজন। ইলমা মলিন হেসে বলে, নামাজ পড়ার জন্য জোর করব না, মর্জির অধিকার তোমার, আনুষঙ্গিক অনুরোধটুকু আমার। আদনান নিশ্চুপ। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর আদনান স্মিত হেসে বলে। ইলমা আদনানের প্রশ্নের জবাব দেয় না, নতুন করে আদেশ করে, আগে পকেট থেকে সিগারেট আর লাইটার ফেলে দাও। আদনান ইলমার কথায় চোখ রাঙায়। ইলমা সেসব তোয়াক্কা করে না, পুনরায় বলে, ফেলে দাও। পারবো না। সত্যি বলছি, সিগারেট না ফেলে মসজিদে প্রবেশ করলে না মাথা ফাটিয়ে দেবো একদম। এই একদম কথা কথা হুমকি দিবে না। পকেট থেকে সিগারেট ফেলো। আদনান বিরক্ত হয় ইলমার কথা মতো। আদনান লাইটার আর সিগারেটের প্যাকেট বের করে সেগুলো ছুঁড়ে ফেলে। দুজন দুদিকে অজু করতে চলে যায়। ইলমা অজু সেরে দোতলায় চলে যায়। আদনান নিচতলায় অজু সেরে মসজিদে প্রবেশ করতে দেহটা যেন হালকা হয়ে যায়। আলাদা একটা শান্তি অনুভব করছে সে, একেবারে আলাদা শান্তি। গত 3-4 বছরে এই শান্তি অনুভব হয়নি তার। বলা যায় মসজিদে আসেনি সে, নামাজ পড়েনি। প্রাণ ভরে শ্বাস নিয়ে জামায়াতে নামাজ আদায় করে নেয়। যায় নামাজে বসে মুচকি হেসে মোনাজাত ধরে। বাসায় ফিরতে হবে সেজন্য নামাজ শেষ হতে বেরিয়ে আসে আদনান। ইলমাও তখন দোতলা সিঁড়ি বেয়ে নামছিল। আদনানকে এক নজর দেখে মুচকি হাসে ইলমা। মাথায় টুপি দেওয়াতে অন্যরকম লাগছে। আদনান নামাজ আদায় করেছে, এ যেন অলিক ধ্রুব। দুজন মুখোমুখি হতেই আদনান বলে, তাড়াতাড়ি চল, তোর বাপ জানলে আমাকে শাসাবে। আসছি তো। দুজনেই বাইকে উঠে বসে। এবার আদনান একটু জোরে বাইক টান দেয়। মিনিট 5-এর মাঝে তারা পৌঁছে যায় বাসায়। আদনান ইলমাকে দরজার চাবি দিয়ে বাইক জায়গায় রেখে দেয়। ইলমা দরজা খুলে পা টিপে টিপে হেঁটে নিজের রুমে চলে যায়। দরজা লক করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মুহূর্তেই চোখে ঘুম ভিড় করতেই বিছানায় গা এলিয়ে দেয়। একটা সুন্দর সকালের গল্প স্মৃতির পাতায় জমা থাকবে, না হয় ধুলো বালিতে আবছা হয়ে যাবে, তবুও মনের একটা কোণে একরাশ মুগ্ধতায় ঘেরা থাকবে। সেই সুন্দর সকালের নাম একটি অলিক ধ্রুব।
নবদিনের সূচনা এক অদ্ভুত আনন্দের অনুভূতি নিয়ে। প্রভাত বেলা যখন সূর্য ওঠে, আকাশে নতুন রঙের ছটা ফেলে, তখন প্রকৃতি এক নতুন জীবনের মতো সজীব হয়ে ওঠে। পাখিরা গানে গানে তাদের দিন শুরু করে, আর বাতাসে ভেসে আসে মিষ্টি শীতলতা। চারিপাশে ছড়িয়ে পড়ে স্নিগ্ধ আলো, আর দিনের প্রথম রশ্মি পৃথিবীকে আলোকিত করে তোলে। মানুষের মধ্যে একটা নতুন আশা, নতুন সম্ভাবনা, নতুন স্বপ্নের অনুভূতি জাগ্রত হয়। নবদিনের সূচনা প্রকৃতির সঙ্গেই মানুষের জীবনে নতুন এক শক্তি এবং প্রেরণা নিয়ে আসে। আজকেও ফজরের নামাজ আদায় করেছে আদনান। অ্যালার্ম সেট করে সময় করে উঠে অজু করে পাশের মসজিদে নামাজ আদায় করে সে। আজকে ইনান শেখের সাথে দেখা হয়েছিল মসজিদে। আদনানকে পাঞ্জাবি টুপি পরা অবস্থায় দেখে তেমন একটা প্রতিক্রিয়া দেখাননি তিনি, বরং এড়িয়ে গেছেন। সবাই মিলে সকালে নাস্তা খেতে বসেছে। আজকে ইলমা সবার জন্য কফি বানিয়েছে। ফাইজা রুটি ভাজি জুস খেলেও ইলমার বানানো কফি ছুঁয়েও দেখেনি। তাতে অবশ্য ইলমার মন খারাপ আসেনি। তার বাবা ইনান শেখ কফি খেয়েছে মানে ইলমার আর কিছু লাগবে না। খাবার টেবিলে তারেক মাহমুদ তৃপ্তিকে জিজ্ঞাসা করেন। তোমার রেজাল্ট কবে দেবেন? তৃপ্তি প্রতি উত্তর করে, 4-5 দিন পর। ইনান শেখ ইলমার দিকে তাকান। ইলমা তখন কফিতে চুমুক দিচ্ছিল। ইলমার দিকে নজর সরিয়ে আদনানের দিকে তাকায় ইনান শেখ। সে খুবই ভদ্র ছেলের মতো নাস্তা করছে। কফি একবার শেষ করে আরেকবার নিয়েছে, যেটা ইনান শেখের চোখ এড়ায়নি। এতই যখন কফি স্বাদ লেগেছে তাহলে একটু প্রশংসাও করুক। কিন্তু আদনানের মতিগতি বোঝা মুশকিল। গতকাল থেকে ইনান শেখ চিন্তিত। আদনানকে যেমন আগাগোড়া খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন, তেমনি ইলমার চালচলনও লক্ষ্য করছেন। কিন্তু দুজনার হাবভাব আগের মতোই। ইনান শেখ ধরে নিয়েছেন দুজনাই গভীর জলের মাছ। তার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে, তার ধারণা চিন্তাতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। ইলমার যেহেতু কলেজ নেই, সেজন্য নাস্তা সেরে ঈশিতাকে কাজে হেল্প করার জন্য উদ্বুদ্ধ হয়। তৃপ্তি টেবিল গোছানোর কাজে। ইনান শেখ মেয়েকে ডাকেন। ইলমা বাবার ডাক শুনে লিভিং রুমে আসে। আদনান সোফায় বসে ইনান শেখকে পর্যবেক্ষণ করছে। ইলমা আসতে ইনান শেখ চোখ দিয়ে ইশারা করে রুমে যেতে। ইলমা মাথা নাড়ায়। নিজের রুমে যেতে ইনান শেখও পেছন দিয়ে প্রবেশ করে। আদনান চিন্তিত ভঙ্গিতে বসে আছে, দেয়াল ঘড়িতে সময় দিচ্ছে। প্রায় 20 মিনিট পর ইনান শেখ এবং ইলমা রুম থেকে বের হয়। ইনান শেখের মুখ থমথমে, ইলমার মুখটা গম্ভীর এবং কালো করে রেখেছে। দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে কথা হয়েছে বা ইলমাকে বকাঝকা করা হয়েছে টাইপের ব্যাপার। আদনান ভ্রু কুচকে তাকায়। ইনান শেখ ইলমাকে ধমকানো বা বকা দেওয়ার লোক না, তার মেয়ে তার চোখের মধ্যে। কিন্তু হঠাৎ কি এমন বলল যে ইলমার মুখে অমাবস্যা রাতের ন্যায় আধার ঘনিয়ে আসলো। আদনান আজকে ভার্সিটি যায়নি। উঠে নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে। ভাবছে সেদিন রাতের কথা। আদনানের ঘুম ভাঙতে দেখে তার রুমে বিছানার পাশে একটা টুলে বসে ঘুমাচ্ছিল ইলমা। সরু লম্বা চুল সারা পিঠ ছড়িয়ে ফ্লোরে ছোঁয়া ছোঁয়া অবস্থা। ইলমার ঘুমন্ত মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আদনান। শ্যামবর্ণ মুখশ্রীতে কি এমন জাদু ছিল যে আদনান নজর ফেরাতে কষ্ট হয়ে পড়েছিল। যেন মনে হচ্ছিল এই শ্যামকন্যার ঘুমন্ত নিষ্পাপ মুখটা সারা জীবন চোখের সামনে থাকুক। আদনানের হৃদয়ের শান্তি তার প্রেমিক নারী। একটা টুলে বসে রাতে ঘুম যাওয়া কতটুকু শান্তিদায়ক আদনানের জানা নেই। এদিকে হাতের ব্যথা, তার অবস্থা খারাপ, তার উপর উঠেছে জ্বর। কিভাবে ইলমাকে খাটে শোয়াবে? কিন্তু সে তো পুরুষ মানুষ। ইলমার মতো 1.5 ব্যাটারি ওজনের মেয়েকে কোলে তুলে খাটে শোয়ানো যাবে না। আদনান শোয়া থেকে উঠে বসে। ইলমাকে পাশ কাটিয়ে ওয়ার্ড্রপের সামনে যায়। তার ওয়ার্ড্রপে একটা কম্বল ছিল, সেটা বের করে আনে। নিজের ব্যবহৃত কম্বলটা কাউচে রাখে। এক নজর ইলমার দিকে তাকায় আদনান। তার চুলগুলো মাশাআল্লাহ এত সুন্দর। আদনানের ইচ্ছে করছে চুলগুলো নিয়ে নাড়াচাড়া করার। সারা জীবন শর্ট হেয়ারের মেয়ে দেখে এসেছে সে। ইলমা অন্য সব মেয়েদের থেকে সত্যিই আলাদা। তার চালচলন, পোশাক আশাক, চুল, ভদ্রতা, তেজ, পার্সোনালিটি আলাদা। আদনান নিজের ফোনটা হাতে নেয়। হোম স্ক্রিনে ইলমা সেদিন অবন্তীর গায়ে হলুদে তোলা খোলা চুলের ছবি, আর লক স্ক্রিনে ইলমারই একটা ছবি, শাড়ি পরা। ছবিটাতে বাচ্চা ইলমাকে দেখা যাচ্ছে। তখন ইলমা ষোড়শী কন্যা ছিল। আদনান লুকিয়ে ছবিটা তুলেছিল। নিজের পাগলামির কথা ভেবে মৃদু হাসে আদনান। এগিয়ে আসে ইলমার সামনে। যেহেতু ডান হাত কাটা, বা হাতে মৃদু শক্তি আছে, সেজন্য ইলমাকে বা হাতে দিয়ে পাজা কোলে করে নেয়। ডান হাতের শক্তি কম ব্যবহার করেছে। খাটে শুইয়ে দিয়ে কম্বল গায়ে জড়িয়ে দেয়। নিজের দুর্বল শরীরটা নিয়ে কাউচে শুয়ে পড়ে আদনান। এক পা ফ্লোরে পড়ে আছে তার। হাত একটা বুকে গোজা, আরেকটা কপালের উপর দেওয়া। খারাপ লাগছে না, তবে বেডে ঘুমানোর মতো আরাম কোথাও নেই। কিন্তু একদিনের জন্য একটু স্যাক্রিফাইস করাই যায়। ভাবনা ছেড়ে উঠে লিভিং রুমে আসে আদনান। তৃপ্তি বা ইলমা কাউকেই দেখা যাচ্ছে না। আদনান ইলমার রুমের দরজার দিকে তাকায়। সেটা লক করা। আদনান ভ্রু কুচকে তাকায়। কি হলো ইলমার? আদনানের ভাবনার মাঝে তৃপ্তি এবং দাদি আসে সেখানে। দাদি কলে কথা বলছে ফাতিহার সাথে। তৃপ্তি টিভি অন করে কার্টুন লাগায়। আদনান কার্টুন দেখে বিরক্ত হয়ে বলে, তুই কি বাচ্চা নাকি? বুড়ো বয়সে এসে এখনো কার্টুন দেখিস? আরে ভাইয়া, কার্টুন দেখতে বয়স লাগে না। আদনান বিরক্তিতে চ উচ্চারণ করে। কিছুক্ষণ চুপ থেকে তৃপ্তিকে জিজ্ঞাসা করে, মেলিসা কই রে?
তৃপ্তি ইলমার রুমের দিকে তাকায়, সেটা লাগানো দেখে আদনানকে চোখ দিয়ে সেদিকে ইশারা করে। আদনান তাকায় না সেদিকে, একটু আগে দেখেছে এখন আবার তাকাবে কেন? পরে দেখা যাবে তৃপ্তিও সন্দেহ করছে তাকে। ফরিদা পারভিন কল কেটে আদনানকে বলে, ফাটিয়া দোতলার একটা ফ্ল্যাটে উঠব, কয়দিনের মধ্যেই জিনিসপত্র আনা শুরু করব। আদনান জবাব দেয় না। তৃপ্তি বলে, হঠাৎ? কয়েক মাস ধরে বলছে এই বিল্ডিংয়ে চলে আসব, এখন তো দোতলার একটা ফ্ল্যাট খালি। আদনান বিড়বিড় করে বলে, আপাত গাড়ি তুলছে এবার আর কি। এখন প্রতিদিন ওই প্যাটলার নাটক দেখতে হবে, শালা আড়াই বেটারি। আদনানের বিড়বিড় দেখে তৃপ্তি বলে, কিছু বলছো? না। আদনান স্থান ত্যাগ করে তৃপ্তি দাদি মিলে গল্প শুরু করে। আদনান বেশ কয়েকবার লিভিং রুমে এসেছে, ইলমার দেখা পায়নি একবারও। রুমের দরজা লাগানো। শেষমেশ বিরক্ত হয়ে আর আসেনি। গোসল সেরে মসজিদে চলে যায় নামাজ পড়তে। ঈশিতা ছেলের পরিবর্তন দেখে খুশি। আদনানে সত্যি 15 দিনের কথাটা মাথায় রেখেছে। এটা আদনান কিভাবে এত পরিবর্তন? তবে কি খোদা তাআলা তার মোনাজাত কবুল করছে? ঈশিতা ফরিদা পারভিনের কাছে এসে বলে, আম্মা, আদনান মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। দেখলাম ফজরের নামাজ পড়তেও মসজিদে গেছে। মাশাল্লাহ, আমার নাতি। আমার ছেলে ভালো হয়ে যাবে আম্মা। হইব, একটু সময় লাগবো। ঈশিতা কথা সেরে গোসল করতে চলে যায়। তৃপ্তি নামাজ শেষ করে ইলমার রুমে আসে। দরজা নক করলে কোনো সারা শব্দ পায় না। বার কয়েক নক করে, তাও রেসপন্স নেই। সেজন্য তৃপ্তি আর সাহস করে না। হয়তো ইলমা নামাজে আছে, সেজন্য দরজা লক করা। ফাইজা টেবিলে খাবার রাখছে, মুখে মুখে বিড়বিড়ও করছে ইলমাকে নিয়ে। আদনান তখন মসজিদ থেকে বাসায় এসেছে। এসেই ফাইজার বিড়বিড় বকাঝকা কানে আসে। সেসবে তোয়াক্কা করে না আদনান। সোফায় হেলান দিয়ে বসে ফোন স্ক্রল করে। ফাইজা আদনানের দিকে তাকিয়ে নজর সরিয়ে নেয়। এই বাসায় কারোর কাছে ইলমাকে নিয়ে টু শব্দ করা যায় না, যাবেও না। সবাই ইলমা ভক্ত। একমাত্র আদনানের চোখে মুখে ইলমার জন্য বিরক্ত দেখতে পায় ফাইজা। আজকেও কি মনে করে ফাইজা আদনানের কাছে বলে, তোমার চাচ্চু আমার মা মরেছে, চট্টগ্রাম গেছে, আপদ একটা বাসায় রেখে গেছে না, 2 দিন ও আমার বাপের বাড়ি থাকেনি। এই আপদের নাকি আবার বিপদ হবে, এমনকি আমাকে নিতেও যায়নি। আদনান বিরক্ত হয়, জবাব দেয়, জি চাচ্ছু, চট্টগ্রামে একটা আপদ রেখে বাসায় এসে শান্তি থাকার জন্য। তবে একটা জিনিস খারাপ করেছে, সেটা হলো আপনাকে চট্টগ্রাম থেকে আনতে যায়নি। চাচু আনতে গেলে নিশ্চয়ই পাবনার রাস্তায় গাড়িটা নিত। এই ড্রাইভার ভুলবার রাস্তায় গাড়ি চালিয়ে একটা আপদ বাসায় দিয়ে গেল। কত বড় মিস্টেক হলো বলুন তো? সারাক্ষণ এসব বাল বলে ঘ্যানঘ্যানি কীভাবে করেন আপনি? ফাইজা রেগে ফুঁসে উঠে জবাব দেয়, বেয়াদব ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? না জানি না, তাতে আপনার কি সমস্যা শুনি? আদনানের তেরা জবাবে ফাইজা বলে, তোমার চাচ্চু আসুক আজকে। তাতে আমার বাল ছেড়ে যাবে। এই অ্যাডভোকেট বালের দাপট আমাকে দেখাবেন না। কত বড় বেয়াদব তুমি! ফাইজার এর কথায় আদনান তাচ্ছিল্যের হাসি টেনে বলে, হ্যাঁ জানি আমি বেয়াদব, সত্যিটা বলে এমনিতেই সবার গা চুলকায়। কিসের সত্যি? আমার তোমার মা সমতুল্য নই? জি অবশ্যই আমি মানি। আপনি দুধে ধোয়া তুলসী পাতা না, আমি একটা বিস্মৃতি পাতা, তাই আমার কথা শুনলে সবার গা চুলকায়। ফাইজা কথা বাড়ায় না। বাকিরা তাদের কথা কাটাকাটি শেষে লিভিং রুমে আসে। ফাইজা কিছু বলার আগে আদনান সুর পাল্টে বলে, দাদি, এই মহলে এত খারাপ কেন? আমাকে বলে তোমার চাচু আমার কথা না শুনলে বিষ খাইয়ে মেরে দিবে। আপদ একটা ঘাট থেকে নামছে না, মানে মেলিসাকে আপদ বলেছে। এই নিয়ে তর্ক হয়েছে এতক্ষণ। চাচুর মতো একজন অ্যাডভোকেট, উনি সম্মান রাখছে না। ফরিদা পারভিন রাগী দৃষ্টিতে ফাইজার দিকে তাকায়। ঈশিতাও রেগে ফুঁসে ওঠে। ফাইজা হতভম্ব হয়ে যায়। আদনানের দিকে তাকাতেই দেখে সে হাসছে। ফরিদা পারভিন চিৎকার করে বলে, তোমার সাহস তো কম না, আমার ছেলেকে বিষ খাইয়ে মারার কথা বলছো। আজকে ইনান আসুক, তুমি বেশি বার বেড়েছো। আমার জেরা তোমার বাপের টাকায় চলে না, আর না খায় যে তুমি ওকে আপদ কইলা। সে তার নিজের বাপের টাকায় চলে। তোমাকে না বলছে এসব নিয়ে কথা তুলতে না? চিৎকার চেঁচামেচি শুনে ইলমাও আসে। আদনান ইলমাকে এক নজর দেখে দৃষ্টি সরিয়ে নেয়। ঈশিতা তখন ফাইজাকে বলে, তোমায় ভালো ভেবেছিলাম ফাইজা, দিন দিন আমার ভাবনায় বুড়ো আঙুল দেখাচ্ছ। আজকে ইনানকে বিষ খেয়ে মারার কথা বলেছ, কালকে তো আমাদেরকে বিষ খাওয়ানোর প্ল্যান করবে। ঈশিতার কথা শুনে ইলমার রাগ হয়। ফাইজার কত বড় সাহস ভেবেই অবাক হয় ইলমা। এক নজর ফাইজার দিকে তাকিয়ে বলে, আমার বাবাকে নিয়ে যে এসব পরিকল্পনা করবে, আমি সত্যি বলছি আমি নিজে তারে বিষ খাওয়াবো। ইলমার কথায় আদনান ঢোক গিলে।
ফাইজা তো এসব কিছু বলেনি, বলেছে আদনান। তাহলে কি ইলমা আদনানের খাবারে বিষ মিশাবে? আদনান চিন্তায় পড়ে গেছে। সে যে ভেজাল লাগালো, এটার আগুন কয়দিন চলে কে জানে। ফাইজা বুঝুক আদনান কি, কত ধানে কত চাল সেটাও টের পাক। তার মেলিচাকে আপদ বলার মানেটাও বুঝুক। তাদের ঝগড়ার মাঝে আদনান বলে, ক্ষুধা লাগছে, ঝগড়া শুনলে তোর পেট ভরবে না। বাকিরা থামে। সবাই দুপুরের খাবার খেতে বসে। খাবার টেবিলে একটু শব্দ হয়নি। ইলমা চুপচাপ খেয়ে রুমে চলে যায়। ফাইজাও কোনো রকম খেয়ে রুমে চলে যায়। ঈশিতা, তৃপ্তি এবং ফরিদা পারভিন মিলে টেবিল গোছায়। আদনান ইলমার সক্রিয়তা দেখে বিরক্ত হয়। হঠাৎ মেলিচার হলোটা কি? ভার্সিটি থেকে বাসায় এসেছে আবরণ। খুব গরম লাগছে তার, সেজন্য লিভিং রুমে সোফায় বসে হাত ছেড়ে ডাকে রাহেলার নাম ধরে। বার কয়েক ডাকার পরও রাহেলার সারা শব্দ পায় না। আবরণ বিরক্তিতে চ উচ্চারণ করে, আবারও চেঁচিয়ে ডাকে, আম্মু, পানি নিয়ে আসো। তখন সোহেলি রহমান ফ্রিজের ঠান্ডা পানির বোতল হাতে আসেন। আবরণের দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলেন, রাহেলা তো আর আসবে না, অন্যথে কাজ নিয়েছেন। আবরণ পানিতে চুমুক দিয়ে থামে। মুহূর্তে টনক নড়ে। তার জিজ্ঞাসা করে, এখানে কাজ ছেড়ে দেওয়ার কারণ কি? ওর বাসা থেকে নাকি দূরে, এখন যেখানে কাজ পেয়েছে সেটা ধারে কাছে। আবরণ কিছু বলে না। তার মানে রাহেলা কিছু না বলে সরে গেছে। গুড। আবরণের জন্য এখন জেবিন আছে। যখন যেই মুহূর্তে খুশি সেই মুহূর্তে দুজন দেখা করে, রাতে ক্লাবে যায়, মদ গিলে ইন্টিমেট হয়। এভাবেই চলছে দুজনের অবৈধ মেলামেশা। ইনান শেখ বাসায় এসে ফ্রেশ হয়। মাগরিবের নামাজ আদায় করে নাস্তা খেতে বসতেই ফরিদা পারভিন আদনানের বলা কথাটা তোলেন। ফাইজা ইলমাকে আপদ বলেছে, সাথে তাকে বিষ খাইয়ে মারার কথা বলেছে। মায়ের থেকে এরকম একটা কথা শুনে ইনান শেখ বিস্ময় প্রকাশ না করে থাকতে পারেনি। চোখে মুখের রং পরিবর্তন হয়। চুপচাপ ইজাজকে ডাকে। ইজাজ আসতে ইনান শেখ আদেশ করেন, তোমার আম্মুকে ডেকে আনো। ইজাজ মাথা নাড়ায়। চলে যায় ফাইজাকে ডাকার জন্য। তখন সবাই এক এক করে লিভিং রুমে হাজির হয়, শুধু ইলমা আসেনি। আদনান সবার শেষে এসেছে। কথার আওয়াজে বুঝেছে গন্ডগোল একটা বাঁধবে। নিশ্চয়ই ওই হিটলার ইনান শেখ তার বউ রিনা খান ওরফে ফাইজাকে বকবে বা চর মারবে। আদনান কেন সেটা মিস দিবে? এত কষ্ট করে এত সুন্দর ড্রামা ক্রিয়েট করে দিল, শেষে যদি মজাই না পায় তাহলে ব্যাপারটা হলো নাকি? আদনান সোফায় বসে বাকিদের দিকে তাকায়। ইলমাকে কোথাও দেখেনি। আদনান বিরক্ত হয় প্রচুর। হুট করে ইলমা নিজেকে আড়াল রাখছে কেন? কি হয়েছে তার? ফাইজা আসতে ইনান শেখ জিজ্ঞাসা করেন, তুমি নাকি ইলমাকে আপদ বলেছো? ফাইজা চুপ। বাকিরা তাকিয়ে আছে তার দিকে। আদনান মিটিমিটি হাসছে। সেই হাসি ফাইজার চোখ এড়ায়নি। তখন ইনান শেখ পুনরায় বলে, আমাকে বিষ খাইয়ে মারতে চাও? আমি এরকম কিছু বলিনি। ফাইজা জবাব দেয়। তখন ফরিদা পারভিন মাথায় হাত দিয়ে বলেন, কত বড় মিথ্যা কথা, কেমনে কও তুমি? আর কত রূপ দেখানো বাকি আছে তোমার? আদনানকে জিজ্ঞেস করুন, আমি বিষ খাওয়ানোর কথা বলিনি। তখন আদনান বিরক্তমাখা কণ্ঠে জবাব দেয়। খোদার গজব পড়বে যে আমার উপর দোষ চাপাতে চায়। আদনানের কথায় ইনান শেখ বিরক্ত হয়। ফাইজা চেতে উঠে জবাব দেয়, বেয়াদব ছেলে, তুমি তো বানিয়ে কথাগুলো বলছো। আমার কি ঠেকা পড়েছে এসব বানিয়ে বলার? আমার এত সময় আছে নাকি? ফাইজা কিছু বলতে যাবে, তখন ইনান শেখ ধমকে বলেন, আর কোনো কথা বলবে না তুমি, টক্সিক মহিলা। আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে, তুমি আমার বউ। আমি এসব বলিনি। ইলমাকে তোমার আপদ মনে হয়? ও আমার মেয়ে। তুমি আরো মিথ্যা বানাও, ঝগড়া করো, তবে ইলমার জন্য আমার মনে যে ভালোবাসা সেটার এক ফোঁটাও কমাতে পারবে না। আমার মেয়ে আমার গর্ব, আমার অহংকার। আমার সমস্যা ঠিক এই জায়গায়। ইলমার জন্য তোমার মনে টান ভালোবাসা, যেটা আমার ছেলের বা আমার জন্যই নেই। ও তোমার গর্ব না। বেশি অহংকার করো না। এই মেয়েই তোমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবে। আমার কথা মিলিয়ে নিও তুমি। ফাইজা, চিৎকার করে বলে ইনান শেখ। বাকিরা চুপ। তারেক মাহমুদ কি বলবে খুঁজে পাচ্ছেন না। যতই বলুক তাদের মধ্যকার ঝামেলা শেষ হবে না কোনোদিনও। যত কিছু হোক ঘুরে ফিরে ইলমার ঘাড়ে দোষ আসবেই। ফাইজা ইলমাকে দু চোখও সহ্য করতে পারে না, অথচ সব জেনেই বিয়ে করেছে। সময়ের সাথে সাথে ইলমা তার চোখ খুশুল হয়ে গেছে। ভাগ্যিস তার দাদি আছে, বাকিরাও তাকে আদর যত্ন করে। বিশেষত ইনান শেখের সক্রিয়তা, টান, মায়া, ভালোবাসা, যত্নের কারণে ইলমা মায়ের অভাব তেমন বুঝে না। ফাইজা যা করে, যদি বাকিরাও ওই রকম হতো তাহলে ইলমা থাকতো না, অনেকটাই ভেঙে যেত। কিন্তু সবার ভাগ্য তো আর ইলমার মতো হয় না। যাদের সৎমা আছে তারাই জানে বাস্তবতা কি, যার একাংশ ইলমা উপলব্ধি করে মাঝে মধ্যে। ইনান শেখের চিৎকারে রুম জুড়ে নীরবতা নেমেছে। ফাইজা চোখ মুখ শক্ত করে স্থান ত্যাগ করে। ইনান শেখ সোজা ইলমার রুমের দিকে যায়। দরজা খোলা থাকায় ভেতরে প্রবেশ করে। রুমের কোথাও ইলমার অস্তিত্ব নেই। ইনান শেখ ব্যালকনিতে যান। অন্ধকার ব্যালকনিতে চাঁদের আলো এসে পড়েছে। সেখানে আনমনা হয়ে দাঁড়ানো ইলমা।
বাবার অস্তিত্ব খানিক টের পেতেই ঘাড় ফিরে তাকায়। ইনান শেখ ব্যালকনির লাইট অন করেন। ইলমা নিজের মন খারাপ লুকাতে মৃদু হাসার চেষ্টা করে। ইনান শেখ মেয়ের চোখের দিকে তাকায়, বেশ শীতল কণ্ঠে বলেন, নাস্তা খেতে আসো। তোমাকে প্রয়োজন ছাড়া রুম থেকে বেরোতে না করেছি, তাই বলে খাবার সময় রুমে বসে থাকবে? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ইনান শেখ মেয়ের কথার জবাব দেন না, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, চলো নাস্তা করবে, বাবাও নাস্তা করেনি এখনো। ইলমা মাথা নাড়ায়। ইনান শেখ ইলমাকে কাঁধে হাত রেখে নিজের সাথে জড়িয়ে নেন। মেয়েকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসেন। ইনান শেখ এবং ইলমাকে একসাথে আসতে দেখে আদনান ভ্রু কুঁচকে তাকায়। বাকিরা ইলমার দিকে তাকিয়ে আছে। তখন তৃপ্তি ইলমাকে বলে, তোর কি হয়েছে বল তো, রুম থেকে বেরোচ্ছিস না কেন? তৃপ্তির কথা ইলমা ইনান শেখের দিকে তাকায়। আদনান নিজেও ইলমার দৃষ্টি অনুসরণ করে ইনান শেখের দিকে তাকায়। কিছু একটা আন্দাজ করেছে আদনান, তবে টু শব্দ করেনি। সবাই চুপচাপ নাস্তা সেরে ওঠে। ইলমা তৃপ্তি নিজেদের রুমে চলে গেছে পড়ার জন্য। আদনান নিজেও উঠে রুমে যায়। আদনান রুমে এসে ফোনটা হাতে নেয়। ইলমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। কিও প্রেমিক নারী, ব্রেকআপ হয়েছে নাকি? ইলমা মেসেজ সিন করে নাক মুখ কুচকায়। আদনানটা আর ভালো হবে না। ইলমা সেন্টি খাওয়া ইমোজি দিয়ে বলে, উল্টোপাল্টা না বলে হয় না? না আমায় আর মেসেজ দিবে না। না দিব না। তুই কে শুনি? তোকে মেসেজ না দিলে আমার কিছু হবে না। ঠিক আছে। কি? আদনান পুনরায় রিপ্লাই করে। ইলমা বিরক্ত হয়। তার মনে হচ্ছে আদনান কথা বাড়াচ্ছে। ইলমা রিপ্লাই করে, আমাকে মেসেজ দিও না। আদনান রিপ্লাই করেনি। ইলমা ফোন রেখে পড়ায় মনোযোগ দেয়। কেটে যায় 5 দিন। আজকে ইলমার রেজাল্ট দিবে, সেজন্য সকাল সকাল তৈরি হয়ে নাস্তা খেতে বসে। ইলমা আসার পেছন দিয়ে আদনানও এসেছে নাস্তা খেতে। গত 5 দিনে খাবার খাওয়ার সময় ব্যতীত ইলমাকে লিভিং রুমে দেখা যায়নি। আদনানের আশেপাশে আসা তো দূরে থাক, হুট করে ইলমা নিজেকে এভাবে গুটিয়ে নেওয়ায় সবার চোখেই পড়েছে। যদিও কেউ কিছু জিজ্ঞাসা করেনি। ইনান শেখের মেয়ে তার কথাই শুনবে। নিশ্চয়ই ইনান শেখ যা সিদ্ধান্ত নিয়েছে ইলমার ভালোর জন্য। আদনানও বিরক্ত ইলমার প্রতি, সেজন্য একবারই কথা বলে না। এমন একটা ভাব নিয়ে থাকে যেন ইলমার ছায়াও সে দেখতে পারে না। এদিকে ইলমা নিজের মতো থাকে। ফাইজার সাথে ইনান শেখ কথা বলে না। তাদের মাঝে বেশ দূরত্ব। শুধু ইনান শেখ না, বাসার কেউই ফাইজার সাথে কথা বলে না। আদনান ইলমা আজকে ভুলবশত পাশাপাশি চেয়ারে বসেছে। বলা যায় এই চেয়ারটাই খালি পেয়েছে আদনান। ইনান শেখ দুজনকে পাশাপাশি দেখে আর চোখে নজর রাখে, যদিও দুজনের কেউই কারোর দিকে তাকায় না। দুজনেই নাস্তা খায় নিজেদের মতো, তবে একটা গ্লাস নিয়ে দুজনে টানাটানি করে। ইলমা যখন গ্লাসটা ধরে ঠিক তখন আদনানও ধরে। ইলমা গ্লাস নিজের দিকে টানে, আদনানও নিজের দিকে টানে। একসময় আদনান নিজেই গ্লাসটা ছেড়ে দেয়। ইলমা গ্লাস নিয়ে পানি পান করে। ইনান শেখ আদনানের দিকে অন্য একটা গ্লাস এগিয়ে দেয়। নাস্তা শেষ করে তারেক মাহমুদ বলেন, ইনান, জায়গার টাকা দেওয়া হয়ে গেছে, আর অল্প কিছু দেওয়া বাকি আছে। রেজিস্টারও করা হয়ে গেছে, বাকি কিছু কাজ বাকি আছে। তারেক মাহমুদের কথায় বাকিরা খুশি হয়। তারেক মাহমুদ নতুন একটা প্রপার্টি কিনেছে, সেটাও রায়হান আজাদের প্রপার্টি, যেটার উপর এমপি নজর দিয়ে রেখেছে। সেজন্য তারেক মাহমুদের কাছে বিক্রি করে ঝামেলা ঘাট থেকে সরিয়ে নিতে চায় রায়হান আজাদ। শুধুমাত্র প্রপার্টির জন্য নানা হুমকি ধমকি শুনতে হয়েছে। সেজন্য রিয়ানার ভার্সিটি যাওয়া বন্ধ, বাসাও পাল্টে নিয়েছেন তারা। ইনান শেখ জবাব দেন, প্রপার্টি এটার জন্য জহিরা আহমেদের পিছু লেগে আসো। তুমি এটা নিতে গেলে কেন? জায়গাটা ভালো, জহির তো বিভিন্ন জায়গা নিচ্ছে, বাকিরা কি কিনবে না নাকি? না, এমপির লোকজন গিয়ে হুমকি ধামকি দেয়। ওনার মেয়ে যদি কোনো ক্ষতি করে দেয়। আইন কি মারা গেছে? তারেক মাহমুদের কথায় ইনান শেখ সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, এদেশে আবার আইন, বিভিন্ন কেস দেখি তো। এদেশে যে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, জাস্টিস একদম জঘন্য। আদনান নাস্তা শেষ করে উঠে দাঁড়ায়। ইনান শেখ ইলমার কাছে আসে, মেয়েকে আলতো করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলেন, বেস্ট অফ লাক মা। ইলমা জবাব দেয়, থ্যাংক ইউ বাবা। আদনান বাবা মেয়ের ভালোবাসা দেখে মুখ পাকায়। তারেক মাহমুদ তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দেয়। রেজাল্টের জন্য শুভকামনা জানায় দুজনকে। দুই ভাই বেরিয়ে যেতে ইলমা তৃপ্তি একসাথে বেরোয় বাসা থেকে। তাদের পেছন দিয়ে আদনান বাইকের চাবি নিয়ে আসে। গ্যারেজ থেকে বাইক বের করে গার্ডেনে আসে। ইলমা তৃপ্তি গেটের সামনে দাঁড়ানো, তৃপ্তি সাইডে দাঁড়ালো, ইলমা মাঝামাঝিতে দাঁড়ানো। তবে তার সেসবে হুঁশ নেই। আদনান বাইক থামিয়ে ইলমাকে ধমকে বলে, সদরঘাটে প্রেমিক নারীর কাছে মনে রেখে এসেছি, রাস্তা কিভাবে দাঁড়াতে হয় জানিস না? ইলমা জবাব না দিয়ে আদনানের দিকে তাকায়। ইলমার চোখে চোখ রাখতে মুহূর্তে আদনানের কঠোর ভাব মিলিয়ে যায়। ইলমার কোনো জবাব না দিয়ে তৃপ্তির পাশে গিয়ে দাঁড়ায়। তখন আদনান তৃপ্তিকে বলে, কোনো ছেলের রেজাল্ট জিজ্ঞেস করলে বলবি না। আদনানের কথা ইলমা বিরক্ত হয়, বিড়বিড় করে বলে, শুরু হয়ে গেছে জ্ঞান দেওয়া। তৃপ্তি জবাব দেয়, বলবো না, এত প্যারা দিও না, পারলে নিজে মেয়েদের থেকে দূরে থাকো।
কথাটা বলে আদনান চলে যায়। ইলমা আদনানের যাওয়ার দিকে তাকিয়ে রয়। রিকশা পেতে দুজনেই উঠে বসে রওনা হয় কলেজের উদ্দেশ্যে। আবরণ তার দলবল নিয়ে রায়হান আজাদের বাসায় এসেছে। কলিং বেল চাপতে কোনো রেসপন্স পায় না। বার কয়েক চাপার পর দরজা খুলে রায়হান আজাদ নিজে। আবরণকে দেখে বিরক্ত হন তিনি। আবরণ রায়হান আজাদকে দেখে তাচ্ছিল্যের সুরে বলে, শেষ বয়সে ভুলি নিয়ে শান্তিতে থাকতে মন চায়নি তোর? বেয়াদব ছেলে, ভদ্রভাবে কথা বলো। এটা ভদ্রলোকের বাসা, কোনো গরুর বাসা না। রাখ আমার ভদ্রলোক। ওই চেয়ারম্যানকে কেন প্রপার্টি দিলি? সে কি বেশি টাকা দিয়েছে তোকে? কত দিয়েছে? 2 কোটি? 5 কোটি? সেটা তোমার জানতে হবে না। অযথা আমাকে বিরক্ত করলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। ফাক ইউর ল। তোর মেয়েকে সাবধানে রাখিস। কথাটা বলে আবরণ চলে আসে বাসা থেকে। রায়হান আজাদ দরজা লক করে ভেতরে যায়। তখন ওনার ওয়াইফ ভদ্রমহিলা নওশিন আসে। রায়হান আজাদ সোফায় বসতে বসতে বলেন, তোমার ভাইকে বলো একটা ফ্ল্যাট খালি করে দিতে, আমরা সেখানে উঠবো। কয়দিন আগে মাত্র বাসা চেঞ্জ করলাম, এভাবে কয়দিন? তুমি বেশি কথা বলো না তো। রিয়ানাকে বলে দাও বাইরে যাতে না যায়। ও তো ভার্সিটিও যায় না। শপে গিয়ে বোরখা কিনে আনবে, দুজনে বোরখা পরে চলাফেরা করবে। বেশি জরুরি না হলে বাসা থেকে বেরোবে না। বাকিটা আমি দেখছি। তারেক মাহমুদকে এই বিষয়ে জানাও, ওনার ভাই তো একজন অ্যাডভোকেট। এদেশের আইন ভালো না। এসব অ্যাডভোকেট, পুলিশ, থানা কিছুই করতে পারবে না। সবাই টাকার কাছে বিক্রি হয়। নওশিন আজাদ কথা বাড়ায় না। রায়হান আজাদ চিন্তিত হয়ে পড়েছেন। এই প্রপার্টি না জন্য তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ইলমার টেস্টের রেজাল্ট দিয়েছে, সে ফার্স্ট হয়েছে। নিজের রেজাল্ট শোনার পর ইলমা ভীষণ খুশি। তার কারণ সে ফার্স্ট হয়েছে সেজন্যে না, তার বাবা যে খুশি হবে সেজন্যে। ইলমা পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস, সেটা ছোটবেলা থেকেই। তার উপর ইনান শেখ ভালো গাইডলাইন দেন, সেজন্য এখনও টিকে আছে। শুধু মেধাবী হলে হয় না, ভালো গাইডলাইনও প্রয়োজন হয়, নাহলে অতিরিক্ত ভালো স্টুডেন্টও ঝরে যায়। এরকম চিত্র চারিদিকে অহরহ আছে। তৃপ্তি তার গ্রুপে সেকেন্ড হয়েছে। 2 বোন কলেজের কাজ শেষ করে ফ্রেন্ডদের সাথে বাজারে আসে। একটা রেস্টুরেন্টে যায় তারা। সাথে আছে প্রীতম, মাহিম এবং রিহান। তারা সবাই পাশ করেছে। তাদের পড়াশোনা ওই চলে টাইপের, অতটা মনোযোগী না, কারণ তারা প্রেম নিয়ে সময় কাটায় বেশিরভাগ। যেহেতু ইলমা ফার্স্ট হয়েছে সেজন্যে সবাই জেকে বসেছে ট্রিট দেওয়ার জন্যে। ইলমার আর কি, বন্ধুমহল আবদার করেছে, না করতে পারবে না। তারা পিৎজা অর্ডার দিয়েছে। যেহেতু আসতে একটু সময় লাগবে সেজন্যে সবাই গল্প গুজবে মেতেছে। তৃপ্তি ফোন স্ক্রল করছে। ইলমা প্রীতির সাথে কথা বলায় ব্যস্ত। রিহান, মাহিমও ফোনে ব্যস্ত। তৃপ্তি ফোন হাতে ওয়াশরুমের দিকে গেছে। ইলমার চারিপাশে হুঁশ নেই। সে কথা বলে এতটাই ব্যস্ত যে আদনান যে তার ফ্রেন্ড নির্মাণের সাথে এই রেস্টুরেন্টে এসেছে সে জানে না। আদনান এসেছে এ পথ দিয়ে যাচ্ছিল, নির্মাণের কথায় চলে এসেছে খাবার খেতে। কিন্তু এসে যে ইলমাকে আবারও তার ছেলে ফ্রেন্ডদের সাথে দেখবে ভাবতে পারেনি আদনান। দূর থেকে ইলমাকে দেখে মাথায় রক্ত উঠে যায় তার। তারা কেউই প্রাইভেট স্পেসে বসেনি। সবাই সামনের সোফায় বসেছে। আদনান এগিয়ে যায় ইলমার দিকে। ইলমা এ সময় আদনানের উপস্থিতিতে হকচকিয়ে যায়। আশেপাশে তাকিয়ে তৃপ্তিকে খুঁজে, সে নেই। মুহূর্তে ইলমা চোয়াল শক্ত করে নেয়। এক্ষুনি আদনান তার মেজাজের 12টা বাজাবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটাই হলো। আদনান অতিরিক্ত রুক্ষ গলায় ইলমাকে শাসিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।